আসসালামু আলাইকুম বন্ধুরা। দুই বন্ধুর তৈরি করা এক জাদুকরী রাজ্য, যেখানে সব কিছুই সম্ভব ছিল, কিন্তু বাস্তব জীবনের একটা ঘটনা তাদের এমন এক পরীক্ষার মুখোমুখি দাঁড় করায় যা কেউ কখনো কল্পনাও করেনি। তো এমনই এক হৃদয়স্পর্শী গল্প শুনবো আজ। মুভির শুরুতেই আমরা দেখতে পাই জেসি নামের শান্ত স্বভাবের একটি ছেলেকে। সকালে সে নিজের পরিবারের সাথে নাস্তা করছিল। জেসি ছিল খুবই চুপচাপ ধরনের একটা ছেলে। সে অন্যদের সাথে খুব বেশি মিশতো না। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। ছোট্ট একটা ঘরে অনেক কষ্টের মধ্যেই তাদের দিন চলতো। আর এই সব কারণেই জেসি প্রায়ই মন খারাপ করে থাকতো। জেসির মোট 5 জন বোন ছিল, তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি কাছের ছিল তার ছোট বোনটি। প্রতিদিন সেই বোনই তার সাথে স্কুলে যেত। একদিন সকালে জেসি খুব তাড়াহুড়ো করে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কারণ সেদিন স্কুলে দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। আর জেসিও সেখানে অংশ নিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে খেয়াল করে তার জুতোটা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরেও জুতা না পেয়ে সে বাধ্য হয়ে আবার বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সে মায়ের কাছে জুতার কথা জিজ্ঞেস করতেই তার মা বলেন জুতাগুলো এতটাই পুরনো আর নষ্ট হয়ে গিয়েছিল যে তিনি সেগুলো ফেলে দিয়েছেন। এরপর তিনি জেসিকে তার ছোট বোনের জুতা এনে দেন পরার জন্য, কিন্তু জেসি সেটা পরতে রাজি হয় না, কারণ জুতাগুলো মেয়েদের ছিল। সে ভীষণ অস্বস্তি বোধ করছিল। ঠিক তখনই সেখানে জেসির বাবা এসে বলেন যে খুব শীঘ্রই জেসির জন্য নতুন জুতা কিনে দেওয়া হবে, কিন্তু পরিবারের হাতে তখন একদমই টাকা ছিল না। তাই আপাতত বোনের জুতাই পরে যেতে হবে তাকে। মন খারাপ নিয়েই জেসি একটা কালো মার্কার এনে জুতার উপর রং করতে শুরু করে, যেন দূর থেকে দেখে বোঝা না যায় যে এটা মেয়েদের জুতা। কিন্তু কিছুক্ষণ পর ভুলবশত জুতার উপর পানি পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে কালো রং উঠে যেতে শুরু করে। ঠিক সেই সময়ই তাদের স্কুল বাসও চলে আসে। অপমান আর দুঃখে জেসির চোখে পানি চলে আসে। কান্না করতে করতেই সে দৌড়ে বাসের দিকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় জেসি ক্লাসরুমে বসে আছে, কিন্তু সেখানে কয়েকজন ছেলে তার জুতা দেখে তাকে নিয়ে হাসাহাসি শুরু করছিল। খুব বাজেভাবে ওরা তাকে অপমান করতে থাকে। জেসি চুপচাপ সব সহ্য করছিল। ঠিক তখনই ক্লাসে প্রবেশ করেন স্কুলের প্রিন্সিপাল। তার পাশে ছিল নতুন একটি মেয়ে। মেয়েটির নাম হলো লেসলি। প্রিন্সিপাল পুরো ক্লাসের সাথে লেসলির পরিচয় করিয়ে দেন, কারণ সে সেদিনই প্রথমবার এই স্কুলে এসেছে। এরপর শিক্ষক সবাইকে একটা রচনা লেখার কাজ দেন। পরের দিন সেই রচনা পুরো ক্লাসের সামনে পড়ে শোনাতে হবে। ক্লাস শেষ হওয়ার পর শুরু হয় বহু প্রতীক্ষিত দৌড় প্রতিযোগিতা। সেখানে জেসিও অংশ নেয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লেসলিও সেই প্রতিযোগিতায় নাম লেখায়। দৌড় শুরু হতেই জেসি সবার আগে এগিয়েছিল। সে ভেবেছিল এবার হয়তো জিততে পারবে, কিন্তু হঠাৎ করেই লেসলি সবাইকে পেছনে ফেলে সামনে চলে যায়। মুহূর্তের মধ্যেই সে প্রথম হয়ে যায়, আর এভাবেই সবাইকে হারিয়ে প্রতিযোগিতায় জয়ী হয় সে। জিতে যাওয়ার পর লেসলি খুব খুশি হয়। আনন্দে সে জেসির হাত ধরে সামনে এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু জেসি চুপচাপ সেখান থেকে চলে যায়, কারণ সে ভীষণ লজ্জার অপমান অনুভব করছিল। একটা মেয়ের কাছে হেরে যাওয়াটা সে সহজভাবে মেনে নিতে পারছিল না। স্কুল শেষে জেসি তার ছোট বোনের সাথে বাসে করে বাড়ি ফিরছিল। ঠিক তখনই দেখা যায় লেসলিও একই বাসে আছে। শুধু তাই নয়, সে ঠিক সেই জায়গাতেই নেমে যায় যেখানে জেসি আর তার বোন নামে। এটা দেখে জেসির মনে হতে থাকে মেয়েটা বুঝি তাকে অনুসরণ করছে। কিছুক্ষণ পর লেসলি নিজেই জানায় যে তারা সবে এখানে নতুন এসেছে, আর তাদের বাড়িটাও কাছেই। পরের দিন স্কুলে আবার কিছু ছেলে জেসিকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই লেসলি দ্রুত সেখানে চলে আসে। সে জেসির আঁকা স্কেচগুলো দেখতে চায়। জেসি লাজুকভাবে তার আঁকা ছবিগুলো বের করে। ছবিগুলো দেখে লেসলি সত্যিই মুগ্ধ হয়ে যায়। সে জেসির অনেক প্রশংসা করতে থাকে, আর সেটা দেখে দুষ্টু ছেলেগুলো ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এরপর ক্লাস শুরু হলে শিক্ষক লেসলিকে তার রচনাটা পড়ে শোনাতে বলেন। তখন জানা যায় লেসলির অনেক অদ্ভুত আর দারুণ সব শখ রয়েছে। সে স্কুবা ড্রাইভিং করত, নতুন নতুন জিনিস কল্পনা করতে ভালোবাসতো। সে নিজের নানা অভিজ্ঞতা আর কল্পনার গল্প সবার সামনে বলতে থাকে, আর তার সেই কথা শুনেই জেসি ধীরে ধীরে অনুপ্রাণিত হতে শুরু করে। এতদিন সে এমন কাউকে দেখেনি যে এত স্বাধীনভাবে নিজের কল্পনার জগতে বাঁচতে পারে। স্কুল ছুটির হওয়ার পর লেসলি বাসের পেছনের সিটে গিয়ে বসে, কিন্তু সেই সিটটা ছিল বড় ক্লাসের ছাত্রদের জন্য নির্দিষ্ট। তাই জেসি তাকে নিজের পাশের সিটে বসতে বলে। কিছুক্ষণ পর তারা তিনজন একসাথে বাড়ির পথে হাঁটতে থাকে। এটাই ছিল প্রথমবার যখন জেসি কারোর সাথে এত সহজভাবে কথা বলছিল। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হতে শুরু করে।
হাঁটতে হাঁটতে লেসলি হঠাৎ জেসির সাথে দৌড় শুরু করে দেয়। হাসতে হাসতেই তারা দুজন জঙ্গলের দিকে ছুটে যায়। জঙ্গলের ভেতরে ঢুকে তারা একটা ঝুলন্ত দড়ি দেখতে পায়। দড়িটার নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছিল। লেসলি কোনো ভয় না পেয়েই দড়ি ধরে ওপারে চলে যায়, কিন্তু জেসি সেটা দেখে ভয় পেয়ে যায়। সে ওপারে যেতে চাইছিল না। পরে লেসলি জোড়াজুড়ি আর সাহায্যে সেও দড়ি ধরে ওপারে চলে যায়। তারা জঙ্গলের আরও গভীরে চলে আসে। সামনে এগোতে এগোতে তারা একটা ভাঙাচোরা পুরনো গাড়ি দেখতে পায়, কিন্তু লেসলির কল্পনার জগতে সেটা মুহূর্তেই রাজকীয় ঘোড়ার গাড়িতে পরিণত হয়। আরও একটু সামনে গিয়ে তারা একটা পুরনো গাছের ঘর দেখতে পায়। লেসলি জায়গাটাকে কল্পনা করতে শুরু করে এক স্বপ্নের রাজ্য হিসেবে। তার চোখে এটা যেন এক জাদুর রাজ্য। সেই গাছের ঘরটাই যেন বিশাল এক প্রাসাদ, আর সে নিজেই এই রাজ্যের রাজকুমারী। তার কল্পনায় পুরো জঙ্গল যেন জীবন্ত হয়ে ওঠে। চারপাশের গাছপালা, বাতাস, শব্দ সব কিছু যেন তাকে স্বাগত জানাচ্ছিল। মনে হচ্ছিল বন জঙ্গলের সব প্রাণী তাকে দেখতে এসেছে। আসলে লেসলি যেন নিজের কল্পনার এক স্বপ্নের দুনিয়ায় চলে গিয়েছিল। সেই ভাঙা গাছের ঘরটাকেই সে নিজের দুর্গ হিসেবে ভাবতে শুরু করেছে। তারপর সে জোরে চিৎকার করে বলতে থাকে, আমি তোমাদের রাজকুমারী, আমি তোমাদের সবাইকে রক্ষা করতে এসেছি। এরপর হঠাৎ করেই পুরো জায়গা জুড়ে জোরে বাতাস বইতে শুরু করে, আর এতে লেসলির আনন্দ যেন আরও বেড়ে যায়। তার মনে হচ্ছিল প্রকৃতিও যেন তার কথার উত্তর দিচ্ছে। সে বিশ্বাস করতে শুরু করে যে এই জাদুর রাজ্য সত্যিই বাস্তব, আর সেই মুহূর্তেই সে নিজের কল্পনার সেই রাজ্যর নাম দেয় টেরাবিথিয়া। এরপর থেকে প্রতিদিন স্কুল শেষে জেসি আর লেসলি সেই জায়গাটিতে যেতে শুরু করে, তাদের সেই কল্পনার রাজ্যে, সেই জাদুর দুনিয়ায়। জায়গাটা যেন ধীরে ধীরে তাদের বাস্তব জীবন থেকেও বেশি আপন হয়ে উঠছিল। ওরা দুজনে মিলে গাছের ঘরটা ঠিকঠাক করতে শুরু করে। পুরনো কাঠগুলো সাজানো, চারপাশ পরিষ্কার করা, সব কিছুই তারা নিজের হাতে করছিল। আর এইভাবেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। একই সাথে জেসির জীবনেও পরিবর্তন আসতে শুরু করে। আগে যে ছেলেটা সবসময় চুপচাপ থাকতো, সে এখন একটু একটু করে বদলাতে শুরু করেছে। স্কুলেও সে আগের তুলনায় অনেক বেশি হাসি খুশি থাকে, মানুষের সাথে কথা বলে, অন্যদের সাথে মিশতেও চেষ্টা করছিল। একদিন স্কুল বাসে হঠাৎ একটি মেয়ে পড়ে যাওয়ার অভিনয় করে। সে এমনভাবে আচরণ করছিল যেন কেউ তাকে ধাক্কা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে সে দোষ চাপিয়ে দেয় জেসির ওপর। সে বলতে থাকে, জেসি আমাকে ধাক্কা দিয়েছে। ফলে শাস্তি হিসেবে বাস থেকে জেসিকে নামিয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে সেদিন তাকে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছিল। কিন্তু নিজের স্টপেজে পৌঁছে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে লেসলি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। এরপর তারা দুজনে আবার সেই গাছের ঘরের দিকে চলে যায়। সেখানে বসে তারা অনেক গল্প করতে থাকে। জায়গাটা ছিল অসম্ভব সুন্দর আর শান্ত। তাদের ছোট্ট সেই রাজ্যর পাশ দিয়ে বয়ে যেত একটা সরু ঝর্ণার মতো জলধারা। চারপাশের পরিবেশটা যেন সত্যিই কোনো রূপকথার দুনিয়ার মতো লাগছিল। তারা নিজেদের চারপাশের বিভিন্ন জিনিসের নাম দিতে শুরু করে। আর মজার ব্যাপার হলো, সেই নামগুলো ছিল স্কুলের সেই সব ছাত্রদের নামে যারা প্রায়ই তাদের বিরক্ত করত। ঠিক তখনই সেখানে একটা কাঠবিড়ালি এসে হাজির হয়, আর সে দুজনের দিকেই বাদাম ছুঁড়ে মারতে শুরু করে। এটা দেখে জেসি সেই কাঠবিড়ালির নাম দেয় তাদের স্কুলের এক দুষ্টু ছাত্রের নামে। তার কল্পনায় কাঠবিড়ালিটা যেন এক ভয়ঙ্কর শয়তানে পরিণত হয়েছিল। তারপর সে মজা করেই তার সাথে যুদ্ধ করার অভিনয় শুরু করে দেয়। এরপর জেসিকে দেখা যায় বাড়িতে নিজের ঘরে বসে ছবি আঁকছে। ঠিক তখনই তার পরিবারের সবাই তাকে চমকে দেয়, কারণ সেদিন ছিল জেসির জন্মদিন। তাদের আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ায় পরিবারের সবাই বাড়ির ছোট্ট বাগানে ফলমূল আর সবজি চাষ করত। সেই সবজি আর ফল বিক্রি করেই তারা কোনোভাবে সংসার চালাতো। কিন্তু প্রায়ই কিছু বন্যপ্রাণী রাতে এসে সেই ফলমূল নষ্ট করে খেয়ে ফেলতো। তাই জেসির বাবা প্রাণীগুলো ধরার জন্য বাগানের পাশে একটা ফাঁদ পেতে রাখেন। পরের দিন লেসলি জেসির জন্মদিন উপলক্ষে তাকে একটি উপহার দেয়। জেসি উপহারটা খুলতেই দেখতে পায় ভেতরে রয়েছে দারুণ কিছু রঙিন আকার ফুল। এত সুন্দর আর দামি উপহার পেয়ে জেসি সত্যিই খুব খুশি হয়ে যায়, কারণ কেউ এর আগে কখনো তার পছন্দের জিনিস এত মন দিয়ে বুঝতে পারেনি। এরপর থেকে তারা প্রতিদিন সেই গাছের ঘরে গিয়ে নিজেদের রাজ্যে আরও সুন্দর করে সাজাতে থাকে। একদিন তারা গাছের ঘরের ভেতরে বসেছিল। হঠাৎ করেই কাছে একটা বিশাল গাছ ভেঙে পড়ে। শব্দ শুনে ওরা দুজন দ্রুত বাইরে বেরিয়ে আসে। তারপর গাছটার বিশাল শিকড়ের কাছে গিয়ে দাঁড়ায়। কিন্তু লেসলির কল্পনার জগতে সেই বিশাল শিকড়গুলো আর সাধারণ গাছের শিকড় ছিল না। তার চোখে সেগুলো যেন এক ভয়ঙ্কর দানবের হাতের মতো লাগছিল, যেন কোনো অশুভ শক্তি মাটির নিচ থেকে উঠে এসেছে।
আসলে এই সব কিছুই বাস্তব ছিল না, পুরো ব্যাপারটাই ছিল লেসলির কল্পনা। সে সব কিছুকেই ভিন্নভাবে দেখতে ভালোবাসতো। ছোট্ট একটা জায়গাকেও সে মুহূর্তের মধ্যে বিশাল রহস্যময় জগতে পরিণয় করতে পারত। তার কল্পনায় মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর প্রাণী তাদের আক্রমণ করতে এসেছে। আর সেই কল্পনার খেলনায় মেতেই তারা দুজন নিজেদের মতো করে অভিযান চালিয়ে যেতে থাকে। একদিন জেসির বাবার পাতা ফাঁদে একটা প্রাণী ধরা পড়ে। সেই প্রাণীটি প্রায়ই তাদের সবজি চুরি করে খেত, কিন্তু জেসি প্রাণীটিকে মারার বদলে জঙ্গলে ছেড়ে দেয়। সেই প্রাণীটার প্রতি মায়া অনুভব করছিল। এটা জানার পর তার বাবা খুব রেগে যান। তিনি জেসিকে অনেক বকাঝকা করতে থাকেন। তিনি বলেন, ওটা খুব ক্ষতিকর প্রাণী, মনে রেখো ও আবার ফিরে আসবে, আবার আমাদের ফলমূল নষ্ট করবে, তখন আমাদের কাছে আর কিছুই থাকবে না। বাবার কথা শুনে জেসির খুব খারাপ লাগে। মন খারাপ করে সে ওখান থেকে চলে যায়। জেসির পুরো জীবনটাই যেন নানা সমস্যা আর কষ্টে ভরা ছিল, কিন্তু সেই অন্ধকার জীবনে ছোট্ট একটা আলো হয়ে এসেছিল লেসলি। তার কারণে জেসির জীবনটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। একদিন জেসি একটা দোকানে একটা ছোট্ট কুকুর দেখতে পায়। কুকুরটার কোনো মালিক ছিল না, একেবারে একা আর অসহায় ছিল সে। জেসির কুকুরটার জন্য খুব মায়া হয়, তাই সে কুকুরটাকে নিজের কাছে নিয়ে নেয়। এরপর সেটাকে লেসলিকে উপহার দেয়। কুকুরটাকে দেখে লেসলি ভীষণ খুশি হয়ে যায়। আনন্দে সে কুকুরটার নাম রাখে প্রিন্স। এরপর থেকে প্রিন্সও তাদের জাদুর রাজ্যর অংশ হয়ে যায়। লেসলি মজা করে বলতে থাকে, প্রিন্সই এখন তাদের রাজ্যর পাহারাদার। তারপর তারা দুজন প্রিন্সকে সাথে নিয়ে আবার তাদের সেই কল্পনার দুনিয়ায় চলে যায়। সেখানে গিয়ে তারা হঠাৎ একটা বিশাল গাছ দেখতে পায়। বাতাসে গাছটা এমনভাবে নড়ছিল যেন সেটা জীবন্ত কোনো দৈত্য। লেসলির সঙ্গে সঙ্গে নিজের কল্পনার জগতে হারিয়ে যায়। সে সেই বিশাল গাছটারও একটা নাম দিয়ে দেয়। মজার ব্যাপার হলো, সেই নামটাও ছিল স্কুলের এক বিরক্তিকর মেয়ের নামে, যে সবাইকে সব সময় জ্বালাতন করত। এরপর তারা দুজন অভিনয় করতে থাকে যেন সেই বিশাল গাছ দানব তাদের আক্রমণ করতে আসছে, আর তারা প্রাণপণে সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। অবশেষে তারা আবার নিজেদের গাছের ঘরে ফিরে আসে। একদিন বাস থেকে নামার পর জেসি লেসলির সাথে তার বাড়ি পর্যন্ত যায়। সেখানে লেসলি জেসির সাথে তার বাবা মায়ের পরিচয় করিয়ে দেয়। জেসি জানতে পারে লেসলির বাবা মা দুজনই লেখক, আর এই কারণেই হয়তো লেসলি এত কল্পনাপ্রবণ আর সৃষ্টিশীল। একদিন তারা একটি চার্চের সামনে দিয়ে যাচ্ছিল। সেখানে একটা বিশাল ঘন্টা ঝুলতে দেখে লেসলির খুব ভালো লাগে। সে ভাবতে শুরু করে, এমন একটা ঘন্টা যদি তাদের জাদুর রাজ্যেও থাকতো তাহলে কতই না ভালো হতো। সেদিন রাতেই জেসির বাবা তাকে গ্রিন হাউস থেকে কিছু আনার জন্য চাবি দেন, কিন্তু অসাবধানতাবশত চাবিটা নিচে পড়ে যায়। পরে জেসির ছোট বোন সেই চাবি কুড়িয়ে পায়, আর খেলতে খেলতেই সেটা লেসলির হাতে দিয়ে দেয়। লেসলি তখন সেই চাবিটাকেই তাদের কল্পনার রাজ্যের ঘন্টা হিসেবে ব্যবহার করতে শুরু করে। সে আনন্দের সাথে সেটি বাজাতে বাজাতে টেরাবিথিয়ার দিকে চলে যায়। অন্যদিকে চাবি হারিয়ে যাওয়ায় জেসির বাবা আবারও তার উপর ভীষণ রেগে যান। পরের দিন লেসলি জানতে পারে যে চাবিটা আসলে জেসির বাবার ছিল। লেসলি তখন বুঝতে পারে জেসির বাবা সেই চাবিটাই খুঁজছেন, তাই সে দ্রুত জেসিকে সব কিছু জানায়। এরপর তারা দুজনে আবার সেই গাছের ঘরের দিকে রওনা দেয় সেই চাবিটা ফিরিয়ে আনার জন্য। জঙ্গলের ভেতরে ঢুকতেই তারা আবার পা রাখে তাদের কল্পনার জাদুর রাজ্য, সেই টেরাবিথিয়াতে। কিন্তু সেদিন জায়গাটা যেন আগের চেয়ে অনেক বেশি রহস্যময় লাগছিল। তাদের কল্পনায় চারপাশে অদ্ভুত সব প্রাণী ঘুরে বেড়াতে শুরু করে। লেসলি ভয় মেশানো উত্তেজনায় বলতে থাকে, ওরা সবাই আমাদের মেরে ফেলতে এসেছে, কারণ আমরা এই রাজ্যর চাবি চুরি করেছি। ধীরে ধীরে জেসিও সেই কল্পনার জগতে ডুবে যায়। তাদের মনে হতে থাকে ভয়ঙ্কর সব দানব যেন চারদিক থেকে তাদের ঘিরে ফেলছে। কিন্তু শেষ পর্যন্ত লেসলি সাহস ধরে রাখে। সে জেসিকে সামলে নেয়। তারপর দুজনে কল্পনার সেই সব দানবের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়িতে ফিরে জেসি সরাসরি চাবিটা তার বাবার হাতে তুলে দেয়। এরপর একদিন জেসি নিজের ঘরে বসেছিল। ঠিক তখনই তার মিউজিক শিক্ষিকার ফোন আসে। তিনি জেসিকে একটা আর্ট মিউজিয়ামে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। জেসি খুব খুশি হয়ে মাকে বলে, আমি ম্যাডামের সাথে আর্ট মিউজিয়ামে যাচ্ছি। তারপর সে শিক্ষিকার সাথে মিউজিয়াম ঘুরতে চলে যায়। সেখানে গিয়ে জেসি অসাধারণ সব ছবি আর শিল্পকর্ম দেখে মুগ্ধ হয়ে যায়, যেন নতুন এক জগৎ তার সামনে খুলে গিয়েছিল। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। তার পুরো পরিবার কান্নাকাটি করছে। পরিবেশটা ছিল অস্বাভাবিক নীরব আর ভীষণ ভারী। তার মা রাগ আর কান্না মেশানো কণ্ঠে জিজ্ঞেস করেন, তুই কোথায় ছিলি এতক্ষণ? জেসি অবাক হয়ে বলে,
আমি তো বলেছিলাম ম্যাডামের সাথে মিউজিয়ামে গিয়েছিলাম। ঠিক তখনই তার বাবা চোখের পানি মুছতে মুছতে বলেন, তোর বন্ধু লেসলি আর বেঁচে নেই। এই কথা শুনে জেসির পৃথিবী যেন মুহূর্তেই থেমে যায়। তার বাবা জানায়, লেসলি একা দড়ি ধরে জঙ্গলের ওপারে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ দড়িটা ছিঁড়ে যায় আর সে পানিতে পড়ে ডুবে মারা যায়। কথাগুলো শুনে জেসি পুরোপুরি ভেঙে পড়ে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তার সবচেয়ে কাছের বন্ধু, যে তার জীবনে আলো হয়ে এসেছিল, সে আর এই পৃথিবীতে নেই। জেসির চোখে বারবার ভেসে উঠতে থাকে লেসলির হাসি, তার কল্পনার জগৎ আর সেই টেরাবিথিয়া। পরে জেসি যখন লেসলির বাড়িতে যায়, তখন সেখানে তার বাবাকে ভীষণ ভেঙে পড়া অবস্থায় দেখা যায়। কান্না করতে করতেই তিনি জেসিকে বলেন, তুমি ছিলে আমার মেয়ের সবচেয়ে কাছের বন্ধু। সে তোমাকে ভীষণ ভালোবাসতো। তুমিই ছিলে তার একমাত্র সত্যিকারের বন্ধু। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন জেসি একা একাই আবার টেরাবিথিয়ায় যায়, কিন্তু তার ছোট বোন চুপি চুপি তাকে অনুসরণ করতে থাকে। এটা দেখে জেসি হঠাৎ রেগে যায়। সে চিৎকার করে বলে, এখান থেকে চলে যাও। এই জায়গাটা শুধু আমার আর লেসলির ছিল, এখানে অন্য কারো আসার অধিকার নেই। লেসলির মৃত্যুর পর জেসি আবার আগের মতো চুপচাপ আর একা হয়ে গিয়েছিল। সে কারোর সাথে কথা বলতে চাইতো না, সব সময় নিজেকে গুটিয়ে রাখতো। একদিন স্কুল শেষে সে আবার সেই গাছের ঘরে যায়। সেখানে বসে লেসলির দেওয়া রঙিন পেন্সিলগুলো একে একে পানিতে ছুঁড়ে ফেলতে শুরু করে। ঠিক তখনই সে কারো আসার শব্দ শুনতে পায়। ফিরে তাকিয়ে দেখে সেখানে তার বাবা দাঁড়িয়ে আছেন। জেসি আর নিজেকে সামলাতে পারে না, দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতেই সে বলে, লেসলির মৃত্যুর জন্য আমিই দায়ী। সেদিন যদি আমি ওর সাথে থাকতাম, তাহলে হয়তো ও আজ বেঁচে থাকতো। তখন তার বাবা খুব শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, এটা তোমার দোষ না বাবা, জীবন এমনই। কিছু মানুষ হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু তাই বলে জীবন থেমে থাকে না। তারপর তিনি জেসিকে সান্ত্বনা দিয়ে নিজের সাথে বাড়ি নিয়ে যান। কিছুদিন পর দেখা যায় লেসলির পরিবার সেই এলাকা ছেড়ে চলে যাচ্ছে। তাদের গাড়ি দেখে জেসি দ্রুত দৌড়ে সেখানে যায়। সে লেসলির বাবাকে জিজ্ঞেস করে, আপনাদের বাড়ির সামনে রাখা কাজগুলো কি আমি নিতে পারি? মনে কষ্ট নিয়েই লেসলির বাবা বলেন, হ্যাঁ অবশ্যই নিতে পারো। এরপর জেসি সেই কাঠগুলো দিয়ে জঙ্গলের পাশে একটা ছোট্ট সেতু তৈরি করে, যেন আর দড়ি ধরে বিপজ্জনকভাবে পার হতে না হয়। এখন থেকে সহজেই সেই ছোট্ট ঝর্ণার ওপারে যাওয়া যাবে। তারপর জেসি নিজের ছোট বোনের কাছে তার আগের আচরণের জন্য ক্ষমা চায়। এরপর সে তাকে সাথে করে নিজের বানানো সেই সেতু দেখাতে নিয়ে যায়। সেতুর ওপারে গিয়ে সে গাছের ঘরটার দিকে তাকিয়ে বলে, এই পুরো জায়গাটা একটা বিশাল রাজ্য, আর তুমি এই রাজ্যর রাজকুমারী। দেখো, এই রাজ্যর সবাই তোমাকে দেখতে এসেছে। জেসির ছোট বোনও ধীরে ধীরে লেসলির মতো কল্পনা করতে শুরু করে। তার চোখেও জায়গাটা এক জাদুর রাজ্যে পরিণত হয়। চারপাশের গাছপালা, বাতাস, শব্দ সব কিছু যেন জীবন্ত হয়ে ওঠে। মনে হচ্ছিল টেরাবিথিয়ার বাসিন্দারাও সত্যিই তাদের স্বাগত জানাচ্ছে। আর এইভাবেই বন্ধুত্ব, কল্পনা আর হারিয়ে ফেলার গভীর অনুভূতিতে ভরাই সুন্দর গল্পটির সমাপ্তি ঘটে।